আমি যেহেতু ঢাকার বাইরে আছি তাই আসলে গ্রামে এসে কিছু ব্যস্ততার কারণে ট্রেন্ডিং টপিকস নিয়ে কথা বলা হচ্ছে না। তো এই মুহূর্তে ট্রেন্ডিং টপিকস যদি আমি ধরি তাহলে সবচেয়ে বড় ট্রেন্ডিং অফ টপিকস হচ্ছে গাজায় যা হচ্ছে, ফিলিস্তিনিতে যা হচ্ছে। একজন সাধারণ মুসলিম হিসেবে আমার কলিজায় এটা খুব বেশি আঘাত করতেছে। এখন আমেরিকা যে প্ল্যান নিয়েছে, ইসরায়েল যা করে আসতেছে যুগের পর যুগ ধরে, এই যে ঘটনাগুলো ঘটতেছে তারা কিভাবে করতেছে এই প্রশ্নটা হয়তো সবার মাথায় আপনাদের আছে। ওআইসির একটা সংগঠন আছে, যেই সংগঠনে ৫৭টা দেশ আছে। এই ৫৭টা দেশ তারা, আমি বলবো এক কথায়, অনেকটা চুপচাপ। এদের কিছু মিছিল মিটিং করা, এদের কিছু সভা করা, কিছু সিম্পোজিয়াম করা, এর মধ্যেই এদের কাজকর্মগুলো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনো করতে পারে না। আপনি ধরেন প্রায় ২০০ কোটি মুসলমান, এই মুসলমানরা যদি এক হয় তাহলে কি সম্ভব আমাদের মতো এত বড় একটা জাতির উপরে এত বড় একটা আগ্রাসন, সেটা কোনো জাতির পক্ষে সাহস করা? আপনি হয়তো বলবেন যে ভাই আমেরিকা, রাশিয়া, চীন এদের মতো যে দেশ আছে তারা তো অনেক শক্তিশালী, সেই তুলনায় মুসলিম বিশ্বগুলো শক্তিশালী না। কিন্তু মুসলিম বিশ্বের কাছেও কিন্তু একটা বড় অস্ত্র আছে, আর সেই অস্ত্রটা হচ্ছে তেল। এই তেল দিয়ে আমেরিকাকে ঘায়েল করা সম্ভব। আমেরিকাকে ঘায়েল করলে ইসরায়েল ঘায়েল হয়ে যাবে। কিন্তু আমরা সেদিকে কি আদৌ নজর দিচ্ছি? একটু না। উত্তর কোরিয়ার মতো একটা দেশ, সে যদি আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে, সেখানে আমাদের সৌদি আরব বা ইরান, এরা তো বেশ ভালোভাবে শক্তিশালী। হ্যাঁ, এরাও কিন্তু, যেটা মিডল ইস্ট বলি আমরা, সেখানের জন্য পরাশক্তি। আর আমার কাছে মনে হয় দুইটা দেশ মিললে সেটা কোনো সুপার পাওয়ারের সমান না হলেও তাদেরকে টক্কর দেওয়ার যথেষ্ট ক্ষমতা আছে। এর সাথে কাতার আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, বা অন্যান্য যেসব দেশ আছে, তারা যদি একত্রিত হয় অনেক বড় একটা শক্তি। দেখুন, পশ্চিমাদেরকে চোখে চোখ রেখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি কিন্তু ইউক্রেনে হামলা চালালেন এবং তার উপরে কত নিষেধাজ্ঞা, কত রকমের বাণিজ্য থেকে তাদেরকে বের করে দেওয়া। তারপরও কিন্তু রাশিয়া একাই লড়ে গেছে। এই যে লড়ার একটা মূল মানসিকতা, এইটা নেই। এখন বলতে পারেন তাহলে মুসলিম দেশের লোকেরা কেন এটা পারতেছে না? এর ১ নম্বর কারণটা হচ্ছে আমাদের মধ্যে অনৈক্য। আমরা প্রথমত শিয়া সুন্নি এইসব নিয়ে একটা বিবাদে জড়িয়ে আছি। আবার একদিকে হচ্ছে কেউ ভাবতেছি যে কোন দেশে রাজতন্ত্র, কোন দেশে গণতন্ত্র, কোন দেশে সামরিক বাহিনীর অতিরিক্ত হস্তক্ষেপ, সবকিছু মিলিয়েই কিন্তু একটা অনৈক্য। আর এই অনৈক্যের সুযোগটা হচ্ছে সবসময় ইসরায়েল এবং হচ্ছে আপনার আমেরিকা বা অন্যান্য দেশগুলো নিচ্ছে। আজ যখন গাজা প্রায় নিশ্চিহ্ন, সেখানকার অধিবাসীদেরকে একেবারে বের করে দেওয়া হচ্ছে, এই মুহূর্তেও আমি দেখতেছি যে মুসলিম বিশ্বগুলো তাদের প্রত্যেকের নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। একবারের জন্য তারা ভাবছে না যে আসলে আমাদেরও কিছু করণীয় আছে। অথচ আমরা মুসলমান হিসাবে পবিত্র কোরআনের সেই যে বিখ্যাত একটা আয়াত, অর্থাৎ সমগ্র বিশ্বের মুসলমানরা হচ্ছে একটা দেহ। এখন এই দেহের যদি আঙ্গুল কেটে যায় তাতেও ব্যথা লাগবে, পা কেটে গেলে তাতেও ব্যথা লাগবে, মাথায় আঘাত লাগলেও আপনার ব্যথা লাগবে। তাহলে আমরা তাদের সমবেতী হতে পারতেছি না। আমার মতো সাধারণ মানুষের মধ্যে দিয়ে তো কাজ হবে না, কিন্তু তাদের হাতে ক্ষমতা আছে, তারা কেন নিশ্চুপ? তাদের এই দৃশ্যপতার সুযোগ নিয়ে আমাদেরকে কি তাহলে গাজা থেকে সত্যি সরে ফেলবো? মসজিদুল আকসা, যেটা আমাদের ইসলামের তৃতীয় পবিত্র স্থান, সেই জায়গাটার উপরে এই ধরনের বিভিন্ন রকমের হামলা হচ্ছে বিভিন্ন সময়ে, আর সেখানে মুসলমান বিশ্ব চুপচাপ হয়ে আছে। আমরা কি আমাদের ইমানি দায়িত্ব পালন করতেছি? মোটেও করতেছি না। আমার বিনীত অনুরোধ হচ্ছে, মুসলিম বিশ্বের যারা আপনারা আছেন, আপনারা একত্রিত হন। আমেরিকা, ইসরায়েল তথা পশ্চিমাদের যে এই ধ্বংসাত্মক সিদ্ধান্ত, সেটা থেকে শুধুমাত্র আমাদের ঐক্যই পারে তাদেরকে এই পরিকল্পনা থেকে সরিয়ে দিতে। আর নাম্বার 2, আমাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ তেল। আমরা যদি তেলের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেই, তাহলে তারা কিন্তু কুপকাত হয়ে যাবে। কারণ রাশিয়ার সাথে পশ্চিমাদের সম্পর্ক এমনিতেই ভালো না। তখন এক আমেরিকা বা আর কিছু অল্প ক্ষুদ্র দু একটা দেশ তেল তুলে কিন্তু পৃথিবীকে সামাল দিতে পারবে না। যাই হোক, গাজাবাসীদের জন্য আমার হৃদয়ের খুব রক্তক্ষরণ হয়, কিন্তু আসলে আমার সামর্থ্য খুবই কম। যাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তারা অন্তত ইমানের যে তৃতীয় স্তর, অর্থাৎ তুমি মন থেকে ঘৃণা করো, কষ্ট পাও, সেটা পালন করছি। চাই না কবে আমাদের মুসলিম বিশ্বের ঘুম ভাঙবে। তবে বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।